সেদিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পথঘাট সব জলে ডুবে গেছিল একেবারে। যানবাহন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসে বসে খবরে কাগজ পড়ছিলাম। এমন সময় দরজায় ঠক ঠক করে আওয়াজ। এই দুর্যোগে আবার কে এলো? দরজা খুলে দেখি অবনী। ওর চুল উস্কো খুস্কো, চোখ লাল। কতদিন দাড়ি কামায়নি কি জানে। অবনী একটা কথাও না বলে সোজা ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু, একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ছবি ছাপা হয়। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে। তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধ হয় বেশি দিন বাঁচব না রে। কেন? হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয়ও পাই, কিন্তু চোখে দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না রে। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। হ্যাঁ, এ কি বলছিস তুই? ও কথা মুখেই আনতে নেই। কাপুরুষের মতন আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, কিছুদিন হলো ওই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। বেশ বেশ, তুই বস, আমি চা নিয়ে আসি। মাথাটা ঠান্ডা কর। তারপর আমি চা নিয়ে এসে দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো হবে। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। আচ্ছা, ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমাদের জন্ম সব ওই বাড়িতেই। এর আগে কখনো এরকম অস্তিত্ব অনুভব করেছিস নাকি? না, কখনো না। এমনকি দিন 15 আগেও না। আমি খানিক চুপ হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখলো, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তো নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো হবে। তাহলে তো তোর বাড়ি যেতে হবে। না দেখলে তুই তো আমার কথা নাও বিশ্বাস করতে পারিস। যদি যাস তো এক্ষুনি চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসবো। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। তাহলে খুব ভালো হয় রে, আমার এখন মাথার ঠিক নেই। তারপর আমরা 2 বন্ধু খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। ওহ, কতদিন যে এমন আরামে ঘুমাইনি। আমার তো একদম ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিন আর গাড়ি নেই? না রে, একটা ছিল সকালে, সেটা এতক্ষণ ছেড়ে গেছে বোধহয়। এখন গাড়ি না থাকায় দুপুরে খেয়ে দিয়ে দুজনে স্টেশনে এলাম। ত্রিবেণীতে যখন নামলাম তখন 3টে বেজে গেছে। ওখান থেকে গঙ্গার ধারে ওদের বাড়িতে আসার সময়
অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা আর দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ও শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরিটা নিচের তলায়। যাই হোক, হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করে অবনীকে বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো, এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব তো রাত্রে, তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা, তোকে একা রেখে আমি বেশিক্ষণ থাকবো না বাইরে। আমি অবনীদের বাড়ি থেকে বাইরে বেরোতেই একজন বয়স্ক লোক আমাকে ডাকলেন, এই যে বাবা, শোনো। আমি কাছে গেলে বলল, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হয়। কেন বলুন তো? তুমি এসেছো খুব ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রি হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো ডাক্তারকে দেখাও। আমি সেই জন্যই এসেছি। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই আমাদের দেখে ফিসফিস করে কী সব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আপনারা তো অবনীকে চিনেন? হ্যাঁ চিনি, আমার বন্ধু হয় অবনী। একটু আগেই আপনারা আমাদের দেখে কী সব বলাবলি করছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? ওর মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা হঠাৎই ওকে এই রকম হয়ে যেতে দেখছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভিতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, মনে করে আমি বোধ হয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্ণুদা ছুটে গিয়ে যা দেখলাম, তাতে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। কেন, কি দেখলে তোমরা? কারণ অবনীতার নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। আমরা যখন নিচের দরজাটা অনেকক্ষণ ধাক্কা দিলাম, তখন কে যেন দরজাটা খুলে দিল। উপরের ঘরের দরজাটাও ওইভাবে কে যেন খুলে দিল। ভিতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন প্রশ্ন, যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির দরজা দুটো খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, অদ্ভুত ব্যাপার তো। অথচ আমার আর বিষ্ণুদার কথা এখানে কেউ বিশ্বাস করতে চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভিতর থেকে একজনও যদি আমাদের কাছে থাকেন, তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় কি না হয়। কিন্তু আমার কথায় কেউ রাজি হলো না। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস করতে পারবো না। তবে হ্যাঁ, যদি সেই রকম ভয়াবহ কিছু দেখেন, তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের, আমরা সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আচ্ছা, তাই হবে। তারপর আমি ওখান থেকে চলে এলাম। ফিরে এসে দেখি অবনী ছাদের এক ধারে দাঁড়িয়ে আছে। কিরে,
একা থাকতে ভয় করেনি তো? না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছি না, তাই এই খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস, এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, নামলো বলে। তাহলে চল ভিতরে গিয়ে গল্প করি। ভিতরে আসতেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো। চারিদিকে অন্ধকার করে রাত নেমে এলো। আমরা গল্প করতে লাগলাম। খাওয়া দাওয়া করে যখন শোলাম তখন রাত 10টা বেজে গেছে। আর তখনই লোডশেডিং হয়ে গেল। অবনী বলল, এইবার আসবে, এইবার সে আসবে। কে কে আসবে? ওই তো, ওই তো, ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার কাছে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে কে তুমি? মেয়েটি কোনো উত্তর দিল না। এমন সময় একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এই ঘরে আমি আর অবনী ছাড়া আর তো কেউ নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে কে তুমি? কথা বলো। ততক্ষণে ছায়া শরীর মিলিয়ে গেছে। দুজনে ভয়ে কাঠ। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। কি করব, কি বলবো? কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না। তোমাদের দুটি পায়ে পড়ি। কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ। সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভিতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বীভৎস দৃশ্য! দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ধীরে ধীরে। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, কোনো হাঁ করে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে ফেলে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটোটা কি তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে তোলা। চুচুড়াই হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইছিল। তারপর বলল, গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি আর তার স্ত্রী খুব বকাবকি করেছিল। তারপরেই এই বিপর্যয়। মেয়েটি হঠাৎ
গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে দেখা করেনি। আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা যখন পেলাম, তখন এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিচের ঘরে ঢোকায় আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, সেই নেগেটিভটা আছে তোর কাছে? হ্যাঁ আছে। কই দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে আগুনে পুড়িয়ে দিলাম। চল এবার ওপর যাই। সারা রাত দুজনেরই ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বাইরের বৃষ্টির বেগও কমলো আস্তে আস্তে। ভোরের আগে অবশ্য কারেন্ট এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই নিশ্চয়ই টাকাটা ফেরত দিয়ে আসবো। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম। কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব ও বাড়িতে হয়নি।